রুম জুড়ে রজনীগন্ধার সুবাস। লাইট অফ ক্যান্ডেল জ্বলছে। পুরো রুম জুড়ে ভালো লাগার আর একান্ত ভালোবাসার পরিবেশের সৃষ্টি হয়েছে। ক্যান্ডেলের আলোতে সবকিছু স্পষ্ট দেখা যাচ্ছে। বিছানার মাঝে শুয়ে আছে ঈশিতা। শাড়ির অংশ পেটের দিক থেকে কিছুটা সরে থাকায় ফর্সা উন্মুক্ত পেটটা দেখা যাচ্ছিল। ইহান রুমে এসে ডোর লক করতেই শব্দ পেয়ে আমি চোখ মেলে তাকিয়ে দেখি ইহান ঘোর লাগা দৃষ্টিতে চেয়ে আছে। ইহান জোরে শ্বাস টেনে নিয়ে আমার পাশে এসে শুয়ে মৃদু আওয়াজে বলে, হেডেক কি এখনো আছে? আর আমি তো ভেবেছিলাম তুমি হয়তো এতক্ষণে ঘুমিয়ে পড়েছ। ইহানের বুকের উপর মাথা রেখে বলি, এখনো হালকা পেইন আছে। ঘুমালে ঠিক হয়ে যাবে হয়তো। বাট ঘুম আসছে না। চোখ বন্ধ করে ঘুমানোর ট্রাই করছিলাম, তাও আসছে না। ইহান এক হাত দিয়ে আমাকে পেঁচিয়ে জড়িয়ে নিয়ে আমার চুলের মধ্যে হাত বুলিয়ে দেয় আর বলে, ক্যান্ডেল লাইটে তোমাকে লাস্টার্স লাগছে। ইটস ইমাজিন নাও মাই কন্ডিশন ইজ এক্সাইটেড। হাউ ক্যান আই কন্ট্রোল? আমি স্মিত হেসে বলি, প্যাশেন্ট। ওকে সুইটহার্ট, তাহলে এবার চোখ বন্ধ করে ঘুমানোর চেষ্টা করো। রাত গভীর, চারিদিকে নিস্তব্ধতা। মাঝরাতে ঘুম ভেঙে যায়। এখন শরীর প্লাস মন দুইটাই বলা যায় ফুরফুরে আছে। এক ঘুম দিয়ে সকল ক্লান্তি কেটে গিয়েছে। চোখ মেলে দেখি আমি ইহানের বুকের উপরই ঘুমিয়েছিলাম এতক্ষণ। ইহানের দিকে তাকিয়ে দেখি ইহান ঘুমাচ্ছে। ক্যান্ডেলের হালকা আলো ইহানের মুখে পড়ছে। ঘুমন্ত অবস্থায় ইহানকে একদম ইনোসেন্ট আর আকর্ষণীয় লাগছে। আমি বালিশের উপর এক হাত দিয়ে তারপর হাতের উপর মাথা দিয়ে ইহানের ঘুমন্ত ফেসের দিকে কিছুটা ঝুঁকে একদৃষ্টিতে চেয়ে থাকি। ইচ্ছে করছে ইহানের কপালে ভালোবাসার পরশ এঁকে দিতে। আলতো করে ওর কপালে ঠোঁট ছোঁয়ায়। ইহান নড়েচড়ে ওঠে। পিটপিট করে চোখ মেলে তাকায়। আমাকে দুই হাত দিয়ে শক্ত করে জড়িয়ে ধরে। আমার গলায় মুখ গুজে বলতে থাকে, এখন ভালো লাগছে তোমার? পেইন আছে কি আর? না, পেইন নেই। ভালো লাগছে এখন। সত্যি করে বলো, সমস্যা আছে কিনা? আমাকে খুশি করার জন্য বলছো না তো? সব থেকে আগে তোমার সুস্থ থাকাটা জরুরি। কারণ তুমি সুস্থ থাকলেই আমাদের বেবি সুস্থ থাকবে। তাই আগে তোমাকে ভালো রাখা দেন বাকি সব কিছু। আমি চুপ করে থাকি। তারপর মৃদু আওয়াজে বলি, এখন আপাতত কোনো সমস্যা নেই। আই অ্যাম ফাইন। সকালে ঘুম থেকে জেগে আড়মোড়া ভেঙ্গে ঘড়ির দিকে তাকিয়ে দেখি 7টা বেজে গিয়েছে। লম্বা একটা শাওয়ার নিয়ে বেকনিতে গিয়ে দাঁড়ায়। মনে পড়তে থাকে পুরানো স্মৃতি, ইহানের সাথে ফার্স্ট দেখাতেই ছাদে ওর সাথে ধাক্কা লাগা। হুট করে এনগেজমেন্ট। ওর সাথে সময় কাটানো। আবার অনাকাঙ্ক্ষিতভাবেই হুট করে এত দ্রুত বিয়ে। ইহানকে প্রথম দেখে ক্রাশ খেয়েছিলাম আমিই, কিন্তু প্রথমে ভালোবাসার কথাটা ইহানই বলেছে। এখন আরও আনন্দের বিষয়, আমি ওর সন্তানের মা হতে যাচ্ছি। আমাদের দুজনের ভালোবাসার চিহ্ন। এর থেকে বড় সুখ আর কিছু হতে পারে বলে আমার মনে হয় না। এসব কিছু ভেবে আমার ঠোঁটের কোণে হাসি ফুটে ওঠে। রুমে গিয়ে দেখি 8টা পার হয়ে গিয়েছে। ইহান উপর হয়ে শুয়ে ঘুমাচ্ছে। ওকে ডাকলাম উঠার জন্য যে বেলা হয়েছে, উঠুন এবার। ও আমাকে বলল, ঘুমাতে দাও তো। দরকার হলে তুমিও আমার সাথে ঘুমাও। তবুও ডিস্টার্ব করো না। আমি ফোঁস করে নিঃশ্বাস ছেড়ে রুম থেকে বেরিয়ে গেলাম। কিচেনে গিয়ে দেখি খালামণি, কাকি রান্না করছে। আমি কাজ করতে গেলে খালামণি বলে, ঈশিতা, এখানে তোর কিছু করতে হবে না। তুই ইয়ার সাথে টেবিলে খাবার ডিশগুলো একটু সাজিয়ে দে কেমন। আমি, ইয়া খাবার সাজাচ্ছি। সাহেল, আহিল ভাইয়ারা এসে চেয়ার টেনে বসে। সাহেল ভাইয়া জিজ্ঞেস করে, ভাবি ইহানকে দেখছি না, ইহান কই?
সাহেল ভাইয়ার মুখ থেকে ভাবি ডাকটা শুনে কেমন জানি লজ্জা লাগছিল। আমি জড়তা নিয়ে বলি, ও তো ঘুমাচ্ছে। আপনারা ব্রেকফাস্ট করে নিন ভাইয়া। ইহান এখনো ঘুম থেকে জাগেনি, সেই নিয়ে আহিল ভাইয়া সহ বাকিরা হাসাহাসি শুরু করে। আমার তো এখন ইচ্ছে করছে জগ ভরতি পানি নিয়ে গিয়ে সোজা ইহানের গায়ের উপর ঢালতে। ওর জন্য এখানে আমাকে লজ্জায় পড়তে হচ্ছে আস্ত খাটাস একটা। হিয়া এক গ্লাস পানি দাও তো। আহিল ইয়াকে উদ্দেশ্য করে বলে। ইয়া পানি দেয় আর বলে, ভাইয়া আমি ইয়া নট হিয়া। আবার একটু পর, হিয়া তুমি যেন কোনো ক্লাসে পড়। ইয়া ফোঁস করে নিঃশ্বাস ছেড়ে বলে, ক্লাস 9-এ। ওহ গুড। আমার বিয়েতে হিয়াকে 10 দিন আগে নেব। তা আইডিয়াটা কেমন সাহেল? সাহেল ভাইয়া খাবার চিবুতে চিবুতে বলে, আইডিয়া ভালো, কিন্তু কোনোদিন আইডিয়া পূরণ হবে বলে মনে হয় না। আহিল কপাল কুঁচকে বলে, কেন? তোর মতো বেক্কেলের সাথে মেয়ে দিবে কে? কে আবার আমার শ্বশুর দিবে? সাহেল ভ্রু নাচিয়ে ইশারা করে বলে, কই থেকে তোর শ্বশুর আসলো শুনি? আমার বউয়ের পক্ষ থেকে আসলো। বউয়ের বাপ আমার শ্বশুর হয় না। বউয়ের বাপ শ্বশুর হয় সে তো 5 বছরের বাচ্চা পোলাপানও বোঝে। এখন প্রশ্ন হলো তোর বউ কই? বউ আপাতত বাপের বাড়ি আছে। বিয়ে করে আমার বাড়ি আনবো তোদের ভবিষ্যৎ ভাবিকে। তো হিয়া তুমি রাজি আছো আমার বিয়ের দাওয়াত খেতে? হিয়া না বলে ইয়া বললে আমি রাজি দাওয়াত খেতে, এছাড়া নয়। 10টার সময় ইহান ঘুম থেকে উঠেছে। ড্রয়িং রুমে আমি ফারিয়া, ইয়া নীরা আপু বসে গল্প করছিলাম। সেই সময় ইহান আসে। কফি কালারের টি শার্ট আর অ্যাশ কালারের জিন্স প্যান্ট, চুলগুলো ভেজা। চুলের মধ্যে হাত বুলিয়ে নিয়ে বলতে থাকে, ঈশিতা আমার খুব ক্ষুধা পেয়েছে। কুইকলি সার্ভ মাই মিল। আমি উঠে সোজা ডাইনিংয়ে গিয়ে খাবার বাড়তে থাকি। আর ঠোঁটে ঠোঁট চেপে বলি, তা আর একটু পর ঘুম থেকে জেগে একেবারে লাঞ্চ করতেন। ইহান চেয়ার টেনে বসে পড়ে। আমার মিসেস তো দেখছি ক্ষেপে আছে আমার উপর। তা কারণটা কি আমার দেরি করে ঘুম থেকে ওঠা? খাবার খেয়ে ইহান রিসেপশনের কাজে চলে যায়। দুপুরের দিকে পার্লার থেকে আর্টিস্ট আসে আমাকে সাজানোর জন্য। আমি আজকে আগেই বলে দেই যে হালকা সাজাতে। হালকা পিঙ্ক কালারের, এর মাঝে মাঝে হোয়াইটের ছাপ মেশানো লেহেঙ্গা। মাথায় হালকা পিঙ্ক কালারের একটা পাতলা জর্জেট ওড়না সেট করে দেয়। এন্টিকের হালকা গহনা। সব মিলিয়ে হালকা সাজ। তারপর আমাকে স্টেজে নেওয়া হয়। গিয়ে দেখি ইহান হোয়াইট কালারের পাঞ্জাবি পরেছে। হাতে ব্র্যান্ডেড ওয়াচ। পাঞ্জাবির হাতা কনুই পর্যন্ত ফোল্ড করা। স্লিকি স্ট্রেইট চুলের মধ্যে হাত বুলিয়ে নিয়ে হেসে হেসে কথা বলছে গেস্টদের সাথে। আমাকে দেখে ইহান এগিয়ে আসে আমার কাছে। আমাকে বসার জন্য ইশারা করে। আমার দিকে কিছুটা ঝুঁকে বলে, সুইটহার্ট তোমাকে সাধারণ সাজে অসাধারণ লাগছে। ইউ আর লুক জাস্ট আ ফ্যারি। এর মধ্যে খালামণির সাথে কয়েকজন মহিলা আসে। খালামনি তাদের সাথে আমার পরিচয় করিয়ে দেয়। এতক্ষণে বুঝলাম এনারা হলেন খালামণির কলিগ। খালামনিকে উদ্দেশ্য করে একজন কলিগ বলে উঠলেন, বৌমা কিন্তু দারুণ হয়েছে। আয়েশা আপার চয়েজ আছে বলতে হবে। আর ছেলের সাথেও দারুণ মানিয়েছে। থ্যাঙ্কস আ লট। খালামনি হাসি মুখে বলে। আমি বারবার ফোন চেক করছি আর সময় দেখছি। ভাইয়ারা এখনো আসছে না কেন? ভাইয়ার নম্বরে কল দিতে যাব তখনই। ইস্যু বুড়ি। মাথা উঁচু করে দেখি হাসি মুখে ভাইয়া দাঁড়িয়ে আছে। আমি উঠে গিয়ে ভাইয়াকে জড়িয়ে ধরি। অভিযোগের সুরে বলি, ভাইয়া তোদের আসতে এত দেরি হলো কেন?
ভাইয়া বলার আগেই পাশ থেকে ভাবি বলে ওঠে, তা কি খবর ননদিনী? এই তোমাদের সাথে কোনো কথা নেই? তোমরা এত দেরি করে আসছো সেই জন্য। ভাইয়া বলতে থাকে, দেরি হওয়ার জন্য এই আলিশা, মীরা আর নীরু দায়ী। ওদের আটা ময়দা মাখা শেষ করতে করতে লেট হয়ে গিয়েছে। ভাইয়ার কথা শুনে ভাবি কপাল কুঁচকে ভাইয়ার দিকে তাকিয়ে রয়। কিছু বলতে যাবে, তখন ড্যাড এসে আমার মাথায় হাত রেখে বলে, ঈশিতা মামুনি কেমন আছো? ভালো আছি। মমো কেমন আছে? মমোকে আনলে না কেন? ড্যাড মৃদু হেসে বলে, পাগলি একটা, তোর মমো অন্য সময় আসবে। ইহান এসে ভাবির সাথে কুশল বিনিময় করে। ভাবিকে বসতে বলে। আমি, ফারিয়া, নীরু, মীরা আপু আর ভাবি বসে গল্প করছি। মাঝেই মাঝেই ওঠে দাঁড়িয়ে মুখে হাসি ঝুলিয়ে রেখে নিউ গেস্টদের সাথে মিট করা হচ্ছে। খাওয়া দাওয়া পর্ব শেষে বসেছিলাম সবাই। সেই সময় আহিল ভাইয়া কোক নিয়ে এসে সবাইকে দিতে থাকে। আমার দিকে বাড়িয়ে দিয়ে বলে, ভাবি নেন। আমি হালকা হাসার চেষ্টা করে কোকটা নিয়ে বলি, থ্যাঙ্কস ভাইয়া। বেআইন তো খুব হট না, মানে বলতে চাচ্ছি বেআইন সাবের মাথা তো সবসময় গরম থাকে, তাই ঠান্ডা ঠান্ডা কোক খেয়ে এই গরমে একটু কুল হন। নীরু রাগী দৃষ্টিতে তাকিয়ে তারপর মুখ বেঁকিয়ে কোকটা নেয়। হাফ ভাবি নেন একটা। ফারিয়াকে উদ্দেশ্য করে বলে। কাকে বলছে বুঝতে না পেরে ফারিয়া ছোট ছোট চোখ করে চেয়ে রয়। আহিল গলা ঝেড়ে বলতে থাকে, না মানে আপনি আর আমার দোস্ত তো কেবল বিয়ে করছেন, যখন পাশ করেন তখন ফুল ভাবি হবেন। আই হোপ ইউ রিয়ালাইজ। আহিল ভাইয়ার কথা শুনে আমি মুখ টিপে হাসছিলাম। ফারিয়া কোকটা নিয়ে মৃদু আওয়াজে বলে, থ্যাঙ্কস। হিয়া তোমাকেও কি ইনভাইট করে দেওয়া লাগবে? ইয়া নাক মুখ কুচকে বলে, প্লিজ ব্রো রিমেম্বার দ্যাট, আই আউম নট হিয়া। আই আউম ইয়া। আহিল 32 পার্টি দাঁত বের করে বলে, ওকে হিয়া। সরি শিশ ইউ আর ইয়া। টেনে বলে। সন্ধ্যা হয়ে আসছে। এক এক করে গেস্টরা বিদায় নিচ্ছে। সাহেল, আহিল, রাকিব আর নীরা এসে ইহানকে বলে, দোস্ত এখন তো আমাদের যাওয়ার পালা। তোরা সুখে থাক, ভালো থাক এই দোয়াই করি আজকের এই বিশেষ দিনে। সাহেল ভাইয়া ইহানকে উদ্দেশ্য করে বলে, ইহান সবকিছু কন্ট্রোলে রাখিস। কারণ ভাবি কিন্তু এখনো পড়ালেখার প্রচণ্ড চাপে থাকে। আর এমনিতেও অসুস্থ আছে। ইহান বিনয়ের সাথে ওনাদের উদ্দেশ্য করে বলে, দোস্ত তোদের কাছে আমি ঋণী। তোরা না থাকলে হয়তো এই প্রোগ্রামটা সার্থক হতো না। থ্যাঙ্কস আ লট অল অফ ইউ। সাহেল ভাইয়া আমাকে উদ্দেশ্য করে বলে, ভাবি আমার এই পাগল বন্ধুটাকে দেখে শুনে আঁচলে বেঁধে রাখবেন। আমার বন্ধু কিন্তু আপনাকে অনেক ভালোবাসে। উই ইউশ লং লং হ্যাপি ইন ইউরস লাইফ। তারপর বাই বলে চলে যায়। ভাইয়ার রিসেপশন পর্যন্ত থাকতে বলা হয়েছিল সাহেল ভাইয়াদের, কিন্তু ওনারা বলল হসপিটালে কাজ আছে তাই আর থাকতে পারবে না। এটা শুনে ইহানও আর জোর করেনি। ইহান ড্রাইভ করছে। আমি চুপচাপ বসে আছি। ইয়া আর ফারিয়া পিছনে বসে। ভাইয়া ভাবি নীরু, মীরা অন্য গাড়িতে। আমরা এখন আমাদের বাসায় যাচ্ছি। ফারিয়াকে অনেক বলে রাজি করিয়েছি কাল ভাইয়ার রিসেপশন পর্যন্ত থাকতে। বাসায় গিয়ে সবার সাথে কথা বলে রুমে গিয়ে ফ্রেশ হয়ে সুতি 3 পিস পরে নিই। এখন ইজি লাগছে। কিচেনে যাই, গিয়ে দেখি রহিমা খালা চুলা পরিষ্কার করছে। খালা মমো কোথায়? একটু আগেই তো আমার সাথে কথা বলে কিচেনেই ছিল তো। আপায় তো রান্না শেষ কইরা কেবলই রুমে গেল। আচ্ছা। আমি মোমের রুমে গিয়ে দেখি মামি আর মমো বিছানায় বসে কথা বলছে। আমি মোমের কোলে মাথা রেখে শুয়ে পড়ি।
মম আমার চুলের মধ্যে বিলি কেটে দিতে থাকে। ঈশিতা ও বাড়িতে এখন আর কে কে আছে? দাদু বিকেলেই চলে গিয়েছে গ্রামে। কাকি কাকা আর ওনাদের 2 মেয়ে আছে। ওনারা কাল সকালে চলে যাবে। রাতে সবার সাথে বসে ডিনার করে নি। ইহান খাবার খেয়ে রুমে চলে গিয়েছে। আমি, ভাবি, ফারিয়া ইয়া, নিরু ড্রয়িং রুমের সোফায় বসে গল্প করছি। এর মধ্যে ভাবি বলে ওঠে, ননদিনী তোমার বর তো একা একা রুমে বোর হচ্ছে নিশ্চয়। আমার নয়, তোমার বর বোর হচ্ছে বলো। তোমরা নতুন কাপল, আর আমরা পুরাতন হয়ে গিয়েছি তো। এর মধ্যেই হাতে থাকা আমার ফোনে টং শব্দ করে মেসেজ চলে আসে। আমি মেসেজটা ওপেন করতেই দেখি, সুইট হার্ট আই ওয়েট ফর ইউ। এর মধ্যে পাশে বসা ফারিয়া মেসেজটা দেখে শব্দ করে পড়ে ফেলে। বাকি সবাই মুখ টিপে হাসতে থাকে। আমি লজ্জায় পড়ে যাই। ভাবি আমাকে উদ্দেশ্য করে বলতে থাকে, ঈশিতা তুমি যাও। ইহান তো তোমাকে বেশি ফিল করে, তাই বেচারাকে একলা রেখো না আর। ধ্যাত, ওরকম কিছু নয়। হয়তো ওনার কিছু প্রয়োজন সেই জন্য ডেকেছে। ফারিয়া বলে, হ্যাঁ বেস্টু আমরা জানি তো ইহান ভাইয়ার এখন তোকে প্রয়োজন। ফারিয়া টেনে বলি। তারপর সোজা রুমে চলে যাই। রুমে গিয়ে দেখি ইহান বিছানায় শুয়ে ফোন স্ক্রল করছে। আমি গিয়ে ওর পাশে শুতেই ইহান ফোন পাশে রেখে বলতে থাকে, আসছি থেকে তোমার তো কোনো খবরই নেই। তুমি সবার সাথে গল্প করে বেড়াচ্ছ আর এদিকে আমি একা একা বোর ফিল করছি। সরি। সবার সাথে কথা বলতে বলতে দেরি হয়ে গিয়েছে। ইহান নিঃশব্দে হেসে আমাকে জড়িয়ে ধরে বলে, ইটস ওকে। আমি এমনিই মজা করে বললাম, ব্যাপার না। ঘুমের মধ্যে হঠাৎ দম আটকে আসছিল। পিটপিট করে চোখ খুলে দেখি, ইহান আমাকে পেঁচিয়ে আমার উপর শুয়ে আছে। এই সরুন, সরুন তো। উহু। কি উহু করছেন? আমার দম আটকে আসছে তো। এইভাবে কেউ থাকে নাকি? চুপ করে ঘুমাও তো। আর আমাকেও ঘুমাতে দাও। ডিস্টার্ব করো না তো। আপনি ঘুমান কিন্তু। আমার কথা বলার মাঝেই ইহান আমার ঠোঁটের সাথে ওর ঠোঁট মিলিয়ে দেয়। এখন মনে হচ্ছে কথা বলাই ভুল হয়েছে। এতক্ষণ এক সমস্যায়, এখন আরেক সমস্যায়। মনে হচ্ছে যেছে বিপদ ডেকে আনা। কিছুক্ষণ পর ঠোঁট ছেড়ে দিয়ে জোরে নিঃশ্বাস ছেড়ে শক্ত করে জড়িয়ে ধরে বলতে থাকে, বেশি কথা না বলে এভাবে ঘুমানোর অভ্যাস করো বলে আমার গলায় মুখ ডুবিয়ে দেয়। আমি জোরে জোরে কয়েকবার শ্বাস নিলাম। আর কথা না বলে চুপ করে রইলাম। কারণ আমার নিজেরও এখন ঘুম প্রয়োজন। কথা বললেই আরও প্রবলেম। খুব প্রয়োজন একটা টানা ঘুমের। চোখ দুইটা বন্ধ করে থাকতে থাকতে অবশেষে তলিয়ে গেলাম ঘুমের রাজ্যে। ভালোভাবেই ভাইয়ার রিসেপশন শেষ হয়েছে। পরের দিনই সব গেস্ট চলে গিয়েছে যার যার বাসায়। ইহান আর ইয়া ভাইয়ার রিসেপশনের দিন রাতেই বাসায় চলে যায়। আমাকেও সাথে করে নিয়ে যেতে চেয়েছিল। মম ইহানকে বলেছিল এখন রাত হয়েছে, ঈশিতা থাক, কাল দিনে এসে নিয়ে যেও। মোমের কথা শুনে ইহান আর ফোর্স করেনি আমাকে। আজ সোমবার 2 দিন হতে চলল আমি আমাদের বাসাতেই আছি। ইহান ফোন করে নিতে আসার কথা বললেই আমি ন্যাকা কান্না জুড়ে দেই। বলি আর 2-1 দিন থাকি। তখন ইহান আর জোর করে কিছু বলে না। বিকেলে আমি আর ভাবি মিলে আমার রুমে বসে ফোনে লুডো খেলছি। ভাইয়া, ড্যাড অফিসে। মোমের রুমে আছে। ম্যান্ডি আমার পাশে গুটিসুটি হয়ে শুয়ে আছে। হঠাৎ ফোন বাজতে থাকে। ফোনের স্ক্রিনে ইহানের নামটা জ্বলজ্বল করছে। আমি রিসিভ করতেই ফোনের ওপাশ থেকে গমগমে স্বরে স্পষ্ট ভাষায় বলতে থাকে,
5 মিনিটসের মধ্যে রেডি হয়ে নাও। আমি আসছি। বলছিলাম যে, নো এক্সকিউজ। এখন তো বিকেল হয়ে গিয়েছে। কাল দিন সকালে আসলে হয় না। ধমকের সুরে। স্পট ঈশিতা। আমি যা বলছি ফাস্ট তাই করো। নো মোর ওয়ার্ড। আমি ড্রাইভ করছি, এখন রাখছি বলে ফোন কেটে দেয়। ফোনটা নামিয়ে রেখে আমি ব্যাগ গোছাতে থাকি। মন খারাপ করো না ঈশিতা। কয়েকদিন পরেই তোমার ভাইয়াকে বলে আনতে পাঠাবো তোমাকে। আর ইহান তো তোমাকে বেশিই ভালোবাসে, তাই তোমাকে ছাড়া ওর থাকতে কষ্ট হচ্ছে। কলিং বেল বাজতেই মম গিয়ে দরজা খুলে দেয়। ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে চুল চিরুনি করছিলাম। আয়নার মধ্যে দেখি ইহান পিছনে দাঁড়িয়ে। গায়ে ব্রাউন শার্ট। শার্টের হাতা কনুই পর্যন্ত ফোল্ড করা। হোয়াইট কালারের জিন্স। পা দুইটা একটু ফাঁকা করে জিন্সের পকেটে 2 হাত গুজে স্ট্রেইট হয়ে অ্যাটিটিউড নিয়ে দাঁড়িয়ে আছে। 5 মিনিটসের জায়গায় 15 মিনিটস হয়েছে, তাও এখনো তুমি রেডি হওনি। আমি সামনে ঘুরে দাঁড়িয়ে আর চোখে ইহানের দিকে তাকিয়ে দৃষ্টি নামিয়ে নিয়ে চুপ করে থাকি। ইহান আমার 2 কাঁধের উপর 2 হাত দিয়ে কিছুটা ঝুঁকে হাইটে, আমি ইহানের কানের নিচে থুতনির একটু উপরে পড়ি। ও আমার থেকে গুনে গুনে 5 ইঞ্চি লম্বা। আমি 5 ফুট 4 ইঞ্চি ও 5 ফুট 9 ইঞ্চি। আমার কপালের সাথে কপাল ঠেকিয়ে বলতে থাকে, তোমাকে ছাড়া আজ 2 রাত আমার ঠিকমতো ঘুম হয় না। তোমাকে জড়িয়ে ধরে ঘুমানো আমার হ্যাবিটে পরিণত হয়েছে। একটা হাত আমার পেটের উপর রেখে বলতে থাকে, আমার বেবিও আমাকে খুব মিস করছে। বেবির কথা ভেবে তোমাকে আর দূরে রাখতে ইচ্ছে করছে না মোটেও। ইহানের কথা শুনে আমি স্মিত হেসে ওর বুকে মাথা রাখি। কালকে একবার তোমাকে ডক্টরের কাছে নিয়ে যেতে হবে চেক আপ করানোর জন্য। তাই এখন আর যেতে না করো না প্লিজ। বসুন, আমি নাস্তা আনছি বলে কিচেনে যাই। গিয়ে দেখি ভাবি নাস্তা রেডি করছে। সন্ধ্যার আগেই আমরা বাসায় চলে যাই। রাতে ড্রয়িং রুমে বসে আমি খালামনি গল্প করছি। ইহান রুমে বসে ল্যাপটপে কিছু একটা করছে। ডিনার করে এসে বিছানায় বসে ফোনে অ্যাঞ্জেলা গেম খেলছিলাম। ইহান ব্যালকনিতে দাঁড়িয়ে ফোনে কথা বলছে, কালকে ডক্টরের কাছে যাব তাই সিরিয়াল দিয়ে রাখছে। দাঁত ব্রাশ করে ফ্রেশ করিয়ে খাবার খাওয়াচ্ছি, সেই সময় ইহান রুমে এসে বিছানায় হাত পা শটান করে শুয়ে ফোনটা টান দিয়ে নিয়ে বলে, অনেক রাত হয়েছে, এবার ফোন টোন রেখে ঘুমিয়ে পড়ো। এই মাত্রই খাবার খাওয়াচ্ছিলাম আর আপনি দিলেন তো সব শেষ করে। ধ্যাতো, ভালো লাগে না। ইহান ফোনের দিকে তাকিয়ে শব্দ করে হোহা হা করে হাসতে হাসতে বলে, তুমি এই বাচ্চাদের গেম খেলছ। আর 2 দিন পর বাচ্চার মা হয়ে যাবে আর এখনো বাচ্চাদের গেম খেলছ। লাইক সিরিয়াসলি? আমি কপাল কুঁচকে তাকিয়ে রই। ইহান আমার কোলের উপর মাথা রেখে 2 হাতে আমার কোমর জড়িয়ে ধরে বলে, তুমি আর প্রিন্সেস তো দেখছি ফোন নিয়ে কাড়াকাড়ি করবে গেম খেলার জন্য। ওহ, শুধু গেম নয়, তোমার তো ফেভারিট একটা কার্টুনও আছে, কি যেন নাম? ও মনে পড়েছে, ডোরিমন। প্রিন্সেস আর তুমি একসাথে বসে কার্টুন দেখবে? লাইক সিরিয়াসলি? হা হা হা। হাসি থামান। প্রিন্সেস কেন বলছেন? ছেলেও তো হতে পারে। উহুম। প্রিন্সেস হবে। তুমি দেখে নিও। আপনি সিউরিটি দিয়ে কিভাবে বলছেন স্ট্রেঞ্জো? কেউ মন থেকে কিছু চাইলে আল্লাহ তাকে ফিরিয়ে দেন না। আই হোপ ইউ আর আন্ডারস্ট্যান্ড। বাওভা, এত কনফিডেন্স। হুমম। তোমার মতো কিউট একটা প্রিন্সেস হবে। উহুম। আপনার মতো দেখতে সুন্দর হবে। আমার কিউট হলেই চলবে, সুন্দর না হলেও হবে। আমি অবাক হয়ে বলি, এই 2টা ওয়ার্ডের মধ্যে ডিফারেন্স কি? অবভিয়াসলি ডিফারেন্স আছে। কারো কারো ফেস দেখবে অত সুন্দর না হলেও কিউটনেস থাকে।
আবার সুন্দর হলেই কারো ফেসে ইনোসেন্ট আর কিউটনেস থাকে না সুইটহার্ট। আচ্ছা এসব বাদ দেও, আমার টেনশন হচ্ছে কাল ডক্টর চেক আপ করে কি বলবেন এই ভেবে। আচ্ছা এখন টেনশন না করে ঘুমিয়ে পড়ুন কেমন। আমি ইহানের পাশে শুয়ে পড়ি। ইহান আমাকে শক্ত করে জড়িয়ে ধরে। ছাড়ুন, নিজেও ঘুমান, আমাকে শান্তি করে ঘুমাতে দিন তো। চুপ করে ঘুমিয়ে পড়ো আর আমাকেও টেনশন ফ্রি হতে দাও। তোমার থেকে এনার্জি কালেক্ট করে সকল দুশ্চিন্তা মুক্ত হতে দাও। ডক্টরের চেম্বারের সামনে রাখা চেয়ারে বসে আছি। গাইনি ডসাব্রিনা নিতুর কাছে চেক আপ করানোর জন্য আসতে চাইছিল না, ইহান অন্য গাইনি ডক্টর দেখাতে চেয়েছিল। কারণ লিজা ও লিজার মুখোমুখি হতে চায় না। এখানে আসলে লিজার সাথে দেখা হওয়ার 80% চান্স থাকে। আমি বলেছি এই গাইনি যেহেতু আগে থেকেই আমাকে দেখছেন সেহেতু ওনার কাছে যাওয়াটাই বেটার হবে। অবশেষে আসতে রাজি হয়েছে। ইহান বসে থেকে বিরক্ত হচ্ছে আর নড়াচড়া করছে। কপাল কুঁচকে ইহানের দিকে তাকিয়ে বলি, আপনাকে দেখে তো 9 মাসের গর্ভবতী মনে হচ্ছে। এত নড়াচড়া করছেন কেন? আর আপনি নিজেও একজন ডক্টর হয়ে এত হাইপার কেন হচ্ছেন? জাস্ট শাট আপ ঈশিতা। ননস্টপ ফায়ার থেকে বড় লয়ের থেকে বড় তু বকবক বাদ দাও। আম রিয়েলি টেন্স। কোচ বিয়ের প্রোগ্রাম নিয়ে তোমার উপর কয়েকদিন অনেক স্ট্রেচ পড়েছে। সো আই আম ভেরি অ্যাংজাইটি। আমি গাল ফুলিয়ে চুপ করে বসে রই। ডক্টর দেখিয়ে বাসায় ফিরছি। ডক্টর বলেছেন এমনি সবকিছু নরমাল আছে, চিন্তার কোনো কারণ নেই। শুধু বিপিটাই একটু হাই আছে, যা এই সময় এরকম একটু হয়েই থাকে। বিপি হাই থাকার জন্য কনসিভ করার পর থেকেই আমার হেডেক শুরু হয়। ইহান ড্রাইভ করছে। আমার মুড সুইং হচ্ছে। ঈশিতা এভনি প্রবলেম? নো, বাট হঠাৎ করেই মুড সুইং হচ্ছে। কি খাবে বলো? কিছু খাও আর মুড অন করো। আমি ঠোঁট কামড়ে ধরে ভেবে বলি, আইসক্রিম। ইহান ভ্রু কুঁচকে আমার দিকে তাকিয়ে তারপর দৃষ্টি সামনের দিকে নিয়েই বলে, নেভার। অন্য কিছু বলো। এই সময় কোল্ড কিছু খাওয়া ঠিক হবে না। আইসক্রিম বাদ দিয়ে অন্য কিছু বলো সুইটহার্ট। আমি জিদ ধরে থাকায় অবশেষে ইহান একটি আইসক্রিম কর্নারের সামনে গাড়ি ব্রেক করে। গাড়ি থেকে নেমে কিছুক্ষণ পর একটা আইসক্রিম আমার দিকে বাড়িয়ে দেয়। আমি ড্যাবড্যাব করে তাকিয়ে বলি, মাত্র 1 পিস। এখন এই একটা খেয়েই মুড ঠিক করো। প্রমিজ করছি বেবি হওয়ার পর তোমাকে বক্স বক্স আইসক্রিম কিনে দেব। এখন জিদ করো না প্লিজ। ফোঁস করে নিঃশ্বাস ছেড়ে আইসক্রিমটা নিয়ে খেতে থাকি। বাসায় যাওয়ার পর খালাম্নি জিজ্ঞেস করে ডক্টর কি বলেছেন। আমি সবটা বলি। আপাতত আল্লাহর রহমতে টেনশনের কিছু নেই। পরের দিন 2 সপ্তাহ পরে আজ মেডিকেলে আসছি। ইহান গাড়িতে থাকাকালীন বারবার বলেছে, সাবধানে যেন চলাচল করি। আর কোনো অসুবিধা হলেই সাথে সাথে যেন ওকে ফোন করি। প্রথম ক্লাস শেষ করে শুনতে পাই সবাই বলাবলি করছে। এর পরের ক্লাস যে টিচার নেন উনি আসেননি তাই হবে না। তারপরে যে ক্লাস আছে সেটাও হওয়ার সম্ভাবনা 50-50। তাই সবাই চলে যেতে থাকে। ফোনে সময় দেখি কেবল 10টা বাজে। এই সময় তো ইহান রাউন্ডে থাকবে। তাও ইহানকে জানাতে হবে বিষয়টা যাতে করে একটু তাড়াতাড়ি হলেও আসে। ফারিয়া ভ্রু কুঁচকে তাকিয়ে আছে আমার দিকে। আমি ইহানের কাছে কল করি। হ্যাঁ ঈশিতা বলো, এভনি প্রবলেম? সামথিং হ্যাপেন্স? চিন্তিত ভাবে বলে, না ঠিক আছি, কোনো সমস্যা নেই। পরে শর্টে ক্লাস না হওয়ার কথা বলি। আচ্ছা, আমি তো এখন স্যারের সাথে রাউন্ডে আছি।
তুমি এক কাজ করো, রিক্সা নিয়ে বাসায় চলে যাও। ওকে। এই ওয়েট, থাক, তার চেয়ে বরং কার্ডিয়াক বিভাগে চলে আসো। রাউন্ড কমপ্লিট হলেই তোমাকে নিয়ে চলে যাব। আমি ওকে বলার সাথে সাথেই ফোন রেখে দেয়। ফারিয়া, তুই বরং বাসায় চলে যা, আমি ইহানের ওখানে যাচ্ছি। ওর কাজ শেষ হলেই একসাথে বাসায় যাব। ওকে বেস্টি, টেক কেয়ার। আমি মেডিকেলের ভিতর গিয়ে একজনের কাছে জিজ্ঞেস করে খুঁজে খুঁজে কার্ডিয়াক বিভাগ বের করি। আগে যেহেতু এখানে আসা হয়নি, বড় একটা বারান্দা পাড়ি দিয়ে গেইটের উপরে টানানো সাইনবোর্ডে কার্ডিওলজি বিভাগ লেখা দেখে ভিতরে যেতে নিলে গেইটের সামনে থাকা গার্ড আমাকে বলে, এখন রাউন্ড চলছে, ভিজিটর এলাও নয়, দয়া করে একটার পরে আসুন। আমার ব্যাগ থেকে আইডেন্টিটি কার্ডটা বের করে দেখাই, আর গার্ড কাকুর উপর মনে মনে বিরক্ত হই। বয়সের কারণে হয়তো বুঝতে পারেনি, আমার হাতে থাকা এপ্রন দেখেও তো বুঝতে পারত আমি মেডিকেলের একজন স্টুডেন্ট, কোনো ভিজিটর নই। ভিতরে গিয়ে চারিদিকে চোখ বুলাতে থাকি। বেডে পেশেন্টদের দেখে কেমন জানি অস্থির লাগছিল। সবার মুখই মলিন। হসপিটাল জায়গাটাই এমন, কারো মুখে হাসি থাকে না। এমন সময় কেউ বলে, আসসালামু আলাইকুম ভাবি। একটা ছেলেকে দেখে আমি অবাক হই। তারপর সালামের উত্তর দেই, যদিও আমি চিনতে পারিনি। ইহান পাঠিয়েছে আমাকে। আপনি হয়তো চিনবেন না, আমি চিনি আপনাকে। আপনাদের রিসিপশনের দিন ছিলাম আমি। সেদিন আপনার সাথে মিট হয়েছিল, আপনার হয়তো মনে নেই। এভনি ওই ইহান সহ ওদের ব্যাচ স্যারের সাথে রাউন্ডে আছে। আর আমাদের স্যার আজ এখনো আসেনি, তাই আমরা এখন ফ্রি আছি। হঠাৎ করে ইহান মেসেজ করে পাঠায়, আপনি আসলে পড়ে আপনাকে যেন বসতে বলি। কিছু মনে না করলে চলুন আমার সাথে। রিসেপশনের দিন অনেকের সাথেই পরিচিত হয়েছি। সবার কথা তো আর মনে থাকে না, তাই একেও চিনতে পারলাম না। তবে ওনার কথাগুলো বিশ্বাস হলো যে ইহান পাঠিয়েছে, আর দেখে ভদ্র মনে হচ্ছে। ডিউটিরত ডক্টরস রুম লেখা, যেখানে আগে থেকেই দুইটা মেয়ে আর একটা ছেলে বসেছিল, সেখানে একটা চেয়ার টেনে বসতে দিয়ে ছেলেটি চলে যায়। আমি বসে পড়ি চেয়ারটায়। হসপিটালে ফিনাইলের গন্ধে মাথাটা ধরে আসছিল। ব্যাগ থেকে সেন্টার ফ্রুট বের করে চিবুতে থাকি আর ফোন স্ক্রুল করতে থাকি। সামনে বসা ছেলেটা কিছু লিখছে। মেয়ে দুইটা ফোন স্ক্রুল করছে আর চোখে আমার দিকে একবার তাকালো। অলরেডি 1 ঘন্টা পার হয়ে গিয়েছে বসে আছি। এখানে থাকা ছেলেটি একটু আগে উঠে চলে যায়। মেয়ে দুইটা কি যেন নোট করতে থাকে, আর আমি বসে বসে ফোন স্ক্রুল করছি। এর মধ্যেই হঠাৎ ঈশিতা, হাসি মুখে ইহান দাঁড়িয়ে আছে। আমি কিছু বলতে যাব তার আগেই, সরি, আর 5 মিনিটস ওয়েট করো প্লিজ। ওকে, ব্যাপার না। আমি লক্ষ্য করলাম আমার সামনে বসে থাকা মেয়ে দুইটার মধ্যে ব্ল্যাক ড্রেস পরা মেয়েটা ইহানের দিকে কেমনভাবে যেন তাকিয়ে আছে। থ্যাঙ্কস বলে ইহান চলে যায়। ব্ল্যাক ড্রেসের মেয়েটি লেখা স্টপ করে বারবার আমার দিকে আর চোখে তাকাতে থাকে। ঠিক 5 মিনিটসের মধ্যে ইহান চলে আসে। আমার উপর যে কয়টা ফাইল রিফ্রেশ করার দায়িত্ব ছিল সেগুলো একজনকে দিয়ে আসলাম কমপ্লিট করার জন্য। চলো এবার যাওয়া যাক। ইহানের কথা কান দিয়ে শুনছি, আর দৃষ্টি ওই মেয়ের দিকে। মেয়েটির দৃষ্টি ফলো করে দেখি মেয়েটি ইহানের দিকে চেয়ে আছে। ইহান নেভি ব্লু কালারের শার্ট, হোয়াইট জিন্স, গায়ে সাদা এপ্রন। স্লিকি চুলগুলো কপালে এসে পড়েছে। এক কথায় দেখতে ড্যাশিং লাগছে। একদম চকলেট বয় লাগছে।
ইহান ডানভ্রু নাচিয়ে ইশারা করে বলে, কি হলো? চলো। আমি যাওয়ার সময়ও মেয়েটির দিকে একবার দৃষ্টি দিয়ে দেখি ইহানের দিকে হা করে আছে। মনে মনে খুব রাগ হচ্ছে। আমার বরের দিকে এভাবে দেখার কি আছে? হ্যাঁ, ওটা আমার প্রপার্টি, আমারই দেখার অধিকার আছে শুধু, আর কারো নয়। ইহানের সাথে পাশাপাশি হেঁটে যাচ্ছি, গলা ঝেড়ে বলতে থাকি, আমার মনে হয় কি ওই ব্ল্যাক ড্রেস পরা মেয়েটা, বলে চুপ করে থাকি। ইহান ভ্রু যুগল উঁচিয়ে বলে, মেয়েটা কি? সি ইজ ক্রাশড অন ইউ। আই নো, বাট আই অ্যাম ক্রাশড বাই এভোনাদার। ইহানের কথা শুনে আমি ইহানের ঠিক সামনে দাঁড়িয়ে চোখ বড় বড় করে বলি, হোয়াট? হু ইজ সি? রিল্যাক্স রিল্যাক্স সুইটহার্ট, টেনশনের কিছু নেই। আই অ্যাম ক্রাশড অন মাই সুইটহার্ট, অন মাই বেবিস মাম্মাম, অন ইউ। ইহান নিঃশব্দে হেসে ঠোঁট কামড়ে ধরে বলে, একটু আগে তোমার ফেসটা জাস্ট দেখার মতো হয়েছিল। মনে হচ্ছিল আরেকটু হলে ঠিক চোখ দিয়েই আমাকে ভস্ম করে ফেলতে। বাজে কথা রাখুন। আমি আমার বেবির পাপাকে জানি, খুব ভালো করেই জানি। সে আমাকে ছাড়া অন্য কারো প্রতি নজর দিবে না, হাজার সুযোগ পেলেও না। এটা তার মরালিটির ব্যাপার। কয়েকদিন পর, এখন রোজ রোজ মেডিকেলে যাই না। ইহান নিজেই নিষেধ করে দিয়েছে। নোটস এনে দেয়, সেগুলো বাসায় বসে কমপ্লিট করি। সপ্তাহে একদিন মেডিকেলে যাই। দুপুরে শাওয়ার নিয়ে রুমে বসে আছি। বাসায় কেউ নেই। খালাম্নি আজ 10টার দিকে গ্রামে গিয়েছে। হঠাৎ করে দাদু নাকি অসুস্থ হয়ে পড়েছেন, তাই দাদুকে দেখতে গিয়েছেন। ইয়া স্কুলে আর ইহান মেডিকেলে। ইহানের আসতে আসতে একদিন 2টা, 2:30 বা 3টাও বেজে যায়। হঠাৎ কলিং বেলের শব্দ হয়। ভাবতে থাকি এই সময় কে আসলো। ইয়া তো 4টার দিকে আসে। ইহান তো নিজেই লক খুলে আসে, তবে এখন কে আসছে? দরজা খুলে দেখি ইহান দাঁড়িয়ে আছে। কপাল বেয়ে ঘাম ঝরছে। শার্টটা ঘেমে যাওয়ার ফলে শরীরের সাথে লেপ্টে আছে, হোয়াইট কালারের হওয়ায় বুকের লোমগুলো দৃশ্যমান। ঠোঁটের কোণে দুষ্টু হাসি। আমি কপাল কুঁচকে তাকিয়ে বলি, আজকে কি বাসার চাবি নেননি নাকি? যে নক করলেন, আর আজকে এত তাড়াতাড়ি আসলেন যে? ইহান এক হাত দিয়ে দরজা লক করে, অন্য হাতে থাকা এপ্রনটা আমার হাতে ধরিয়ে দিয়ে, 2 হাতে আমার কোমর জড়িয়ে নিয়ে, আমার ভেজা চুলের মধ্যে মুখ ডুবিয়ে বলতে থাকে, উহুম, চাবি ছিল। আমি জানি তুমি একাই বাসায় আছো। নক করলে তুমি দরজা খুলবে, তাই ইচ্ছে করে এমনটা করেছি। আমি তো ভেবেছিলাম বউ দরজা খুলে আমাকে দেখেই শাড়ির আঁচল দিয়ে আমার কপালের ঘাম মুছে দিবে। এসব না করে তুমি তো দেখছি শুধু প্রশ্ন করেই চলছ। রুমে গিয়ে ফ্রেশ হয়ে নিন, আমি খাবার রেডি করছি ততক্ষণে। ইউর সেকেন্ড কোয়েশ্চেনের আনসার কিন্তু এখনো দেওয়া হয়নি। আম্মু ফোন করে বলেছিল দাদুকে দেখতে যাচ্ছে, আর তুমি বাসায় একাই আছো। সো ফাস্ট সব কাজ শেষ করে চলে আসলাম বউকে সময় দেওয়ার জন্য। আমি স্মিত হেসে বলি, ভালো করেছেন। সত্যি আমি একা একা বোর ফিল করছিলাম। এক আঙ্গুল দিয়ে মুখ থেকে টেনে গলায় গিয়ে থামিয়ে বলে, তোমার বোর দূর করার জন্য আমি আছি তো সুইটহার্ট। আমি শার্টের বোতাম খুলে দিতে দিতে বলি, ঘেমে তো একাকার হয়েছেন। আগে রুমে গিয়ে ফ্রেশ হয়ে নিন। আমার ক্ষুধা পেয়েছে, চলুন একসাথে লাঞ্চ করব। বিকেলে ড্রয়িং রুমের সোফাতে বসে টিভি দেখছি। ইহান আমার কোলের উপর মাথা দিয়ে শুয়ে ফোন স্ক্রোল করছে। খালামণির কাছে ফোন করেছিলেন কি? দাদু কিরকম আছেন, জানেন কিছু?
হুমম। লাঞ্চের পর তুমি যখন ঘুমিয়েছিলে তখন আম্মুর সাথে কথা বলেছি। দাদুর নাকি প্রেশার ফল করেছে। এই বয়সে এরকমটা হয়েই থাকে। আম্মু বলল এখন একটু বেটার আছে। ওহো, আম্মু বলেছে আজকে আসতে পারবে না। কালকে আসবে কিনা তাও শিওর হয়ে বলতে পারেনি। কলিং বেল বাজতে থাকে। ইয়া আসছে মনে হয়। আমি দরজা খুলে আসছি বলে উঠে চলে যাই। ইয়া, তোমার আজ এত দেরি হলো যে? স্কুল শেষ করে প্রাইভেট ছিল তো। ব্যাগটা পিঠ থেকে নামাতে নামাতে বলে। ওহহ। সোফায় বসে আমি চাটনি খাচ্ছি। ইহান ওরকম শুয়েই আছে। ইয়া ফ্রেশ হয়ে এসে সিঙ্গেল সোফায় বসে পড়ে। ইয়া, কালকে তোর স্কুলে যাওয়ার দরকার নেই। হুয়াই? ইয়া বলে। আম্মু নেই, ঈশিতা একা একা থাকবে সেই জন্য বলছি। ফোন দিয়ে আম্মুকে বলে দে যেন সকালেই চলে আসে। পাকনামি কথা বাদ দিয়ে যা বলছি তাই শোন কেমন। আসা গেলে আম্মু নিশ্চয় না এসে থাকবে না। সমস্যা নেই, আমি একা থাকতে পারবো তো। ভাইয়া কালকে স্কুলে যাব না, ঠিক আছে। তবে তুই কিন্তু আমাদেরকে ঘুরতে নিয়ে যাবি বিকেলে। ওকে, ভেবে দেখব। সন্ধ্যার পর কিচেনে আসছি রান্না করতে। রান্না সব সময় খালামনি করে, আমি মাঝে মাঝে একটু হেল্প করি, এতটুকুই। আর কাজের একটা মেয়ে আছে, ও সকালে এসে ঘর পরিষ্কার কাপড় ধুয়ে দেয় আর ময়লা ফেলে দিয়ে চলে যায়। এই কয়দিনে খালামনিকে রান্না করতে দেখে আর সাথে থেকে একটু আধটু হেল্প করতে গিয়ে বলা যায় রান্নাটা এখন মোটামুটি পারি। সবজি কাটছি সেই সময় দরজার পাশে এসে ইহান দুই হাত বুকে গুজে দাঁড়িয়ে বলে, কি করছো? কিচেনে আবার কি করে মানুষ রান্না করব? তুমি একা? ইয়া কই তোমাকে হেল্প করত? ইয়া পড়ছে। আর আমি ওকে ইচ্ছে করেই ডাকি নাই। এক পা দরজায় ঠেস দিয়ে দাঁড়িয়ে বলে, আমাকে বলতে আমি হেল্প করতাম। আমি কপাল কুঁচকে তাকিয়ে বলি, আপনি পারেন রান্না করতে? ইউটিউব মামা আছে না? ওখান থেকে দেখে ট্রাই করা যায় তো। বাদ দেন এসব, আমিই করে নেব। তা তুমি তো দেখছি ভালোই ফতাফত গ্যাচ করে সবজি কাটছ। তুমি তো শুধু রূপবতীই নও, গুণবতীও বটে। রাঁধতে পারো, শাড়ি পরতে পারো, চুল বাঁধতে পারো, বরকে সামলাতে পারো। আমি কিছুটা ভাব নিয়ে বলি, আই নো, আমি গুণবতী। ইহান এগিয়ে এসে দুই হাত দিয়ে পিছন থেকে কোমর জড়িয়ে নিয়ে আমার ঘাড়ে থুতনি রেখে বলে, দেখতে হবে না বউটা কার। এমনি এমনি তো আবরার খান। ইহান যেন তেনো মেয়ের জন্য পাগল হয়নি। আমি ঘাড় ঘুরিয়ে ভ্রু কুচকে তাকিয়ে রই। এইভাবে তাকিও না সুইটহার্ট। একদম তোমাকে খেয়ে ফেলতে ইচ্ছে করে। তোমাকে নিয়ে আমার পাগলামিগুলো দিন দিন বেড়েই চলেছে। আমি দিন দিন কন্ট্রোললেস হয়ে পড়ছি। প্লিজ হেল্প, হাউ ক্যান আই কন্ট্রোল? আমি স্মিত হেসে বলি, আপনি না আমাকে হেল্প করতে আসছেন। এখন তো দেখছি হেল্প না করে টাইম ওয়েস্ট করতে আসছেন। পেঁয়াজ কুচি করার সময় ঝাঁঝ লাগছিল। ইহান আমাকে ছেড়ে দিয়ে বলে, দাও আমি পেঁয়াজগুলো কেটে দেই। না থাক, আমিই করে নেব। কাটতে গিয়ে শেষে হাত কেটে অস্থির করবেন। তখন বাংলা সিনেমার নায়িকাদের মতো শাড়ির আঁচল ছিঁড়ে আপনার হাত বাঁধতে হবে। শাড়ির আঁচল ছিঁড়তে গিয়ে আমি নিজেই হাঁপিয়ে পড়ব। তার চেয়ে বরং আমিই সবকিছু করছি, আপনি রুমে যান। রান্না কমপ্লিট করে আমি আসছি। ইহান ফোঁস করে নিঃশ্বাস ছেড়ে ফ্রুটস বের করে ধুয়ে কেটে আমার মুখের সামনে ধরে আর বলে, রান্না করতে করতে তোমার এনার্জি লস হবে, সো ফ্রুটস খেয়ে এনার্জি বাড়াও কেমন? আমি রান্না করছি, ইহান তাকের উপর বসে নিজেও ফ্রুটস খাচ্ছে আর আমাকেও খাওয়াচ্ছে। রাতে ডিনার করে।
সব কিছু গুছিয়ে রাখতে যাব, তখন ইয়া বলে, ভাবিপু তুমি রুমে গিয়ে বিশ্রাম নাও, আমি গুছিয়ে রাখছি কেমন। পরের দিন বিকেলে আমার রুমে বিছানায় বসে আমি আর ইয়া ঝালমুড়ি বানিয়ে খাচ্ছি আর গল্প করছি। ইহান দুপুরে এসে লাঞ্চ করে আবার কোথায় যেন গিয়েছে। খালামনি কালকে আসবে ফোন করে বলেছে। এর মধ্যেই ইহান এসে শুয়ে পড়ে আমাদের দিকে তাকিয়ে বলে, এই তোমরা কি খাচ্ছ? ঈশিতা তুমি ঝালমুড়ি খাচ্ছ, তোমার তো অ্যাসিডিটি হবে। তাও আবার এক বোল মাখিয়ে নিয়েছ। আমি বোলটা ইহানের দিকে এগিয়ে দিয়ে বলি, আপনিও আমাদের সাথে জয়েন করুন। ইহান কপাল কুঁচকে বলে, এই ঝালমুড়ি খাওয়ার প্ল্যান ইয়ার। কারণ আমি দেখেছি ইয়া মাঝে মাঝেই ঝালমুড়ি বানিয়ে খায়। কেন ভাইয়া? তুইও তো আমার বানানো ঝালমুড়ি চেটে পুটে খাস। ছাগলের তৃতীয় বাচ্চার মতো লাফিয়ে বেরানো বুদ্ধি নিয়ে কথা বললি তো। আমি কখন বললাম আমি খাই না? ঈশিতাকে বলছি এমনিতেই ওর অ্যাসিডিটির প্রবলেম আছে, আবার ঝালমুড়ি খেলে ওর প্রবলেমটা বাড়বে, অসুস্থ হয়ে পড়বে। ঈশিতা অসুস্থ হলে আমার টেনশন বেড়ে যাবে। আর টেনশন করতে করতে আমার শরীরের ঘাম ঝরবে, ঘাম ঝরার ফলে আমার 1 পাউন্ড ব্লাড শুকিয়ে যাবে। ভাইয়া তোর না কথা ছিল আজকে আমাদেরকে ঘুরতে নিয়ে যাবি। কপালে আঙ্গুল দিয়ে স্লাইড করতে করতে বলে, আজ নয়, অন্যদিন নিয়ে যাব, এখন মাথাটা খুব ধরেছে। আমার কোলের উপর মাথা দিয়ে বলে, চুলের মধ্যে হাত বুলিয়ে দাও তো, প্রচণ্ড মাথা ধরেছে। আমি হাত বুলিয়ে দিতে দিতে বলি, কোথায় ছিলেন এতক্ষণ? মোড়ের পাশে গিয়েছিলাম এক ফ্রেন্ডের সাথে দেখা করতে। কয়েকদিন পর। আজকে ইহানের নাইট শিফট আছে, সকালে আসবে বলেছে। রাত 12টার সময়ও হোয়াটসঅ্যাপে ভিডিও কল দিয়ে কথা বলেছে। রাতে একা শুয়ে আছি, চোখ বন্ধ করে থাকতে থাকতে অবশেষে ঘুমিয়ে পড়ি। পাখির কিচিরমিচির শব্দ শোনা যাচ্ছে। ভোরের দিকে নিজের উপর ভারী কিছু অনুভব হওয়ায় নেত্রপল্লব খুলে দেখি, ইহান আমাকে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে ধরে আছে। আমি অবাক হয়ে বলি, এই আপনি কখন আসলেন? আপনার না সকালে আসার কথা। আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম যে ভূত টুত না তো। ইহান ঘুম ঘুম কণ্ঠে চোখ বন্ধ করেই বলে, আমি তো টেনশনে আছি। হুয়াই? তুমি যেভাবে ঘুমিয়ে থাকো। আমি আসছি রাত 4টার দিকে, তুমি কিছুই টের পাওনি। এর মাঝে কত কি হলো? আমি ঢোক গিলে নিয়ে অবাক হয়ে জোরতা নিয়ে বলি, হোয়াট? কি হয়েছে? দাঁড়াও প্র্যাকটিক্যালি দেখাই বলে আমার ঠোঁটের সাথে ঠোঁট ছোঁয়ায়। প্রায় 5 মিনিটস পরে ছেড়ে দেয়। জোরে শ্বাস নিয়ে বলে, এসে 10 মিনিটস তোমার ঘুমন্ত ফেসের দিকে তাকিয়েছিলাম। তারপরেরটা তো কেবল প্র্যাকটিক্যালিই দেখালাম। আম টেন্স সুইটহার্ট। আমার অনুপস্থিতিতে তোমাকে যদি কেউ ঘুমের মধ্যে চুরি করে নিয়ে যায়, তখন আমার কি হবে? তোমার ঘুম যে এত গভীর, আগে জানতাম না। ধ্যাত, বাজে কথা রাখুন। আজ এই সময় যে আসলেন, ডিউটি ফাঁকি দিয়ে আসলেন। রাতে তো সবাই ঘুমিয়েই থাকে। ইমার্জেন্সি কিছু হলে সেটা হ্যান্ডেল করার জন্য মূলত থাকতে হয়। স্যারকে আগেই বলে রেখেছিলাম যে আজকে একটু আগেই চলে যাব। আর আমার সাথে যারা ছিল ওদেরকে বলে রাত 4টার সময়ই চলে আসি। দেখতে দেখতে অনেকগুলো মাস কেটে গিয়েছে। আর 10 দিন পরই আমার ডেলিভারি ডেট। আমি আগের থেকে কিছুটা মোটা হয়েছি। এই অবস্থায় আমাকে দেখতে নাকি সুন্দর লাগে ইহান বলে। এই কয়টা মাস ইহানকে অনেক জ্বালিয়েছি। এই খাওয়ার সময় মাঝে মাঝে ইহানের গা ভরে বমি করে ভাসিয়েছি। রাতে হঠাৎ ঘুম ভেঙে যাওয়া, ইহানকে জাগিয়ে তুলে ওর সাথে মাঝরাতে ব্যালকনিতে বসে থাকা, আবার কখনো ছাদে হাঁটতে যাওয়া।
যখন তখন বায়না করে বসা, এটা খাবো না ওটা খাবো, এখনই চাই। ইহান সবসময় হাসি মুখে সব আবদার পূরণ করেছে, কখনো একটুও বিরক্ত হতে দেখিনি। ইহান ভালোবাসা আর অতি কেয়ার নামক প্যারায় ফেলেছে আমায়। এই জোর করে খাওয়ানো, এটা করো না ওটা করো না, বেবির প্রবলেম হবে তো। যতই দিন এগিয়ে আসছে ইহানকে দেখছি টেনশন করতে। অজানা দুশ্চিন্তা ঘিরে ধরছে ইহানকে। সবকিছু ভালোভাবে হবে তো? আমার এমনি কোনো সমস্যা নেই, বড় পেট নিয়ে চলাচল করতে একটু অসুবিধা হয়, সব সময় বিশ্রামেই থাকি। ইহান তো আছেই, সাথে খালামনি, ইয়া দুজনেই এক্সট্রা কেয়ার করে আমার। 6.5 মাসের সময় আল্ট্রাসোনোগ্রাম করা হয়েছিল, সেই সময় বেবি ব্রেচ পজিশনে থাকায় বোঝা যায়নি ছেলে কি মেয়ে বেবি। আর আল্ট্রা করা হয়নি। ঘড়ির কাঁটা রাত 8টা বাজে, আমি বিছানায় বসে এসব ভাবছিলাম, সেই সময় ইহান এসে পাশে বসে মুখটা মলিন মলিন মুখ হওয়ার কারণ আমি জানি, আজকে ওর নাইট শিফট আছে। আমাকে এই অবস্থায় রেখে ওর রাতে ডিউটিতে যেতে মন চাইছে না, কারণ এখন 9 মাস চলছে, যে কোনো সময় লেবার পেইন হতে পারে। আপনার না 8টার দিকে মেডিকেলে যাওয়ার কথা? 8টা তো বেজে গিয়েছে অলরেডি। যেতে ইচ্ছে করছে না, বাট না গিয়েও উপায় নেই। তোমার কোনো সমস্যা হলেই সাথে সাথে আম্মুকে বলো। আম্মুকে বলে যাব রাতে যেন তোমার সাথে থাকে। আমি ফোঁস করে নিঃশ্বাস ছেড়ে বলি, সমস্যা নেই, আমি একাই থাকতে পারবো, আর কোনো সমস্যা হলে ডাক দিলেই খালামনি ইয়া শুনতে পারবে। আমি তো ডোর লক করে ঘুমাই না, সো প্রবলেম নেই এ ব্যাপারে। ইহান আমাকে জড়িয়ে নেয়। আমি ওর কাঁধে মাথা রেখে বলি, টেনশন করবেন না, আল্লাহ তাআলা সবকিছু ভালো করবেন ইনশাআল্লাহ। বেবি পেটের মধ্যে নড়ে ওঠায়, আমি মৃদু শব্দ করি। ঈশিতা, কোনো সমস্যা? চিন্তিত হয়ে ইহান বলে। আমি হালকা হেসে বলি, না তেমন কিছু নয়, বেবি নড়াচড়া করছিল। বেবির নড়াচড়া এখন বাইরে থেকে দেখেও একজন বুঝতে পারে। ইহান দেখে আর হাসে, পেটের উপর মাথা দিয়ে। ইহান বলে, বেবি তো খুব কিক মারে। ইহান পেটের উপর ঠোঁট ছোঁয়ায় বলতে থাকে, প্রিন্সেস একদম মাম্মামকে কষ্ট দেবে না। গুড গার্লরা কখনো মাম্মামকে কষ্ট দেয় না, আই হোপ ইউ নো। আর তুমি তো আমার গুড গার্ল। মাম্মামকে কষ্ট দিলে পাপা কিন্তু তোমাকে কোলে নিবে না, বলে রাখলাম। আর সোনা প্রিন্সেস, পিকেটিংটা একটু কম করো। হ্যাঁ, তুমি এত পিকেটিং করো যে তোমার মাম্মামের অনেক কষ্ট হয়। আমার কপালে গভীর করে ঠোঁট স্পর্শ করিয়ে বলে, ঈশিতা ওয়াশরুমে সাবধানে চলাচল করো। আর কোনো রকমের পেইন হলেই আমাকে ইনফর্ম করো কেমন? ঘড়ির কাঁটা টিকটিক করে চলছে তার আপন গতিতে। রাত 3টা বাজে, ঘুমের মধ্যে ব্যথা অনুভব করাই ঘুম ভেঙে যায়। ধীরে ধীরে পেইনটা বাড়তে থাকে। শুয়ে পড়েই পাশে টেবিলে থাকা ল্যাম্পশেডটা জ্বালিয়ে দেই। প্রচণ্ড ব্যথায় মনে হচ্ছিল পেটের নাড়িগুলো যেন ছিঁড়ে যাচ্ছে। হঠাৎ আমি কান্না জড়িত কণ্ঠে খালামনিকে ডাকতে থাকি। সাথে সাথেই খালামনি ছুটে আসে, সাথে ইয়াও। খালামনি আমার পাশে বসে আমার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলে, ঈশিতা সব ঠিক হয়ে যাবে মা। ইয়া ইহানকে ফোন কর। ইহানকে ফোন করে জানানোর কিছুক্ষণ পরই ইহান চলে আসে। তারপর আমাকে হসপিটালে অ্যাডমিট করে ক্যানোলা পরিয়ে স্যালাইন দিয়ে দেওয়া হয়। এখন সময় ভোর 5টা। ইহানকে খুব চিন্তিত দেখাচ্ছে। ও খুব টেনশন করছে। হসপিটালে আসার পর থেকে বেবির নড়াচড়া অনেক কমে যায়। এতে টেনশনের পরিমাণ আরও বেড়ে যায়। ডিউটিরত ডক্টর দেখে আমাকে অক্সিজেন দেয়। বলেন অক্সিজেনের অভাব হলে ফিটাসের নড়াচড়া কম হয়।
আর আমাদের গাইনি ম্যামকে জানানো হয়েছে আপনারা একটু ওয়েট করুন, উনি 7টার আগেই চলে আসবে। আমার প্রচণ্ড পেইন হচ্ছে। পেইনটা একটু থেমে থেমেই হচ্ছে। ইহান আমার পাশে দাঁড়িয়ে বলে, ঈশিতা একটু সহ্য করো প্লিজ, সব ঠিক হয়ে যাবে। আমার কষ্ট দেখে ইহান নিজেও কষ্ট পাচ্ছে, আমি ইহানের ফেস দেখেই বুঝতে পারি। খালাম্নি বসে আছে। আমাদের বাসায় ফোনে জানিয়ে দেওয়া হয়েছে মমরা রওনা দিয়েছে। ইহান বন্ড পেপারে সাইন করার সময় আরও বেশি চিন্তিত হয়ে পড়ে, যেখানে লেখা যে পেশেন্টের কিছু হলে হসপিটাল কর্তৃপক্ষ দায়ী থাকবে না। এটা দেখে ওর মনে নেগেটিভ চিন্তা ঘুরতে থাকে। সাইন করে দিয়ে সৃষ্টিকর্তাকে বেশি বেশি স্মরণ করতে থাকে। 7টার আগেই আমাকে ওটিতে নেওয়া হয়। আমাকে হাফ অ্যানথেসিয়া করা হয়। ওটির সামনে রাখা চেয়ারে সবাই বসে আছে। ঈশিতার বাড়ির সবাইও চলে আসছে। ইহান ওটির সামনে কপালে হাত দিয়ে দেয়ালে ঠেস দিয়ে দাঁড়িয়ে আছে। ইনজেকশন পুশ করার পর থেকে সব পেইন দূর হয়ে যায়। আমার বুকের সামনে পর্দা টানানো। আমি পুরা সময় তাকিয়েছিলাম। আল্লাহকে বেশি বেশি স্মরণ করছি। সব কিছু যেন ভালো হয়। হঠাৎ বাচ্চার কান্নার আওয়াজ শুনি। গাইনি ডসাব্রিনা নিতু আমাকে বলে তোমার মেয়ে বেবি হয়েছে। তারপর সিস্টারকে বলে বাচ্চাটাকে মাকে দেখাও। সিস্টার আমার মুখের সাথে বেবিকে ধরে, টাওয়েলে জড়ানো, মুখটা শুধু দেখা যাচ্ছে, ধবধবে ফর্সা, ঠোঁটে টোকা দিলেই যেন রক্ত বের হবে এমন, লাল টুকটুকে একজোড়া ঠোঁট, চোখের মনি কালো কুচকুচে। বাচ্চাকে দেখে আনন্দে আমার চোখের কার্নিশ বেয়ে পানি গড়িয়ে পড়ে আমি স্ফুট স্বরে বলি, আলহামদুলিল্লাহ। ইহানের বলা প্রিন্সেস। এরপর আমার আর কিছু মনে থাকে না। আপনা আপনি আমার চোখ দুইটা বন্ধ হয়ে যায়। ওটির দরজা খুলে সিস্টার বাচ্চাকে কাপড়ে মুড়িয়ে নিয়ে বের হয়। সামনে ইহান দাঁড়িয়ে থাকায় প্রথমে ইহানের কাছে বাচ্চাটাকে দিয়ে বলা হয়, পেশেন্টের মেয়ে বেবি হয়েছে। আলহামদুলিল্লাহ বলে ইহান বাচ্চাটাকে কোলে নেয়। ওর হাত কাঁপতে থাকে। বাচ্চার মুখের দিকে তাকিয়ে তারপর সিস্টারকে উদ্দেশ্য করে বলে, সিস্টার ঈশিতা কেমন আছে? চিন্তার কোনো কারণ নেই, পেশেন্ট ভালো আছে। উনি এখন অজ্ঞান আছেন। কিছুক্ষণ পরেই বেডে শিফট করা হবে। আর দ্রুতই জ্ঞান ফিরবে। ইহান বাচ্চাটিকে বুকের সাথে জড়িয়ে নেয়। বাচ্চাটির কানের পাশে মুখ নিয়ে মৃদু আওয়াজে আজান দেয়। কালো মিচমিচে চোখের মণি। বাচ্চাটি চোখ ঘুরিয়ে ঘুরিয়ে দেখতে থাকে। বাচ্চাটি তার ডান হাতের আঙ্গুল চুষতে থাকে। ইহানের চোখ চিকচিক করতে থাকে। চলবে ইনশাআল্লাহ।